এবার পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজনের কাজ শুরু। ট্রাম্পের হোয়াইট হাউসে আলোচনার মাঝে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার আশ্বাস। ডাকসু নির্বাচনে ফর্ম সংগ্রহ জমা দেওয়া যাবে আজও। ভোট বানচালের শঙ্কা ছাত্র সংসদের। স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থিতা ঘোষণার পর মাহিনকে বহিষ্কার এনসিপির। আসছে কবে এইসব পাথর কোথেকে আসছে জানি না ভাই। আইসা সকালে দেখছি এই জায়গায় পাথর। লুটপাটে ক্ষত বিক্ষত ভোলাগঞ্জে সাদা পাথর স্থাপনে ধীরগতি, কৃত্রিম উপায়ে স্বরূপে ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশ কর্মীরা। ঢলে উজান থেকে আসা পাথরেই সমাধান। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, বাচ্চা হওয়ার পরে কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সংসার সামলাতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন বিসর্জন। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরেন না 30%। 1 বছরে চাকরি ছেড়েছেন 16 লাখ নারী। দায় রাষ্ট্র কাঠামোর, কমছে অর্থনীতিতে অবদান। এবং উদ্বেগজনক রংপুরের অপরাধ চিত্র। 7 মাসে 26টি হত্যাকাণ্ড। রাজনৈতিক অস্থিরতা, বিচারে দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয়ই মূল কারণ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সকালের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক। যোগ দিয়েছিলেন স্টারমার, ম্যাকো সহ ইউরোপের নেতারাও। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে জানান শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এ নিয়ে সমঝোতায় পৌঁছতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। 6 মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর প্রধানরাও পুতিনের সঙ্গে এ সময় কথা বলেন বলে জানা গেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, জার্মানির চ্যান্সেলর ফ্রিড মার্জ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধবন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার উপর গুরুত্ব আরোপ করেন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় শান্তি আলোচনার প্রথম ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার দ্বিতীয় ধাপে ইউক্রেন প্রেসিডেন্ট ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে হোয়াইট হাউসে এই বৈঠক হলো। এখন ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি ঐতিহাসিক বৈঠকটি কোথায়, কখন এবং কিভাবে হয় তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানোয় ভোট বানচালের শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। নির্বাচন বানচালের উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনে প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। এ সময় ডাকসুর আচরণবিধি ভঙ্গে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট তার পক্ষ নিচ্ছেন, সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না। ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি। গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। সোমবার রাতে ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার বিষয়ে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। তবে প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি বলে জানায় এনসিপি। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিপি। ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। প্রকাশ্যে হরিলুটের পর চাইলেও কি আগের রূপে ফেরানো সম্ভব ভোলাগঞ্জের সাদা পাথর? পাথর পুনঃস্থাপনে যেমন ধীরগতি রয়েছে, তেমনি কতটা টেকসই হবে তা নিয়েও আছে সংশয়। পরিবেশ কর্মীরা মনে করেন, কৃত্রিম উপায়ে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতি পারে নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরকে স্বরূপে ফেরাতে, আর সেজন্য অপেক্ষায় থাকতে হবে কোনো এক ঢলে উজান থেকে আসা পাথরের। সিলেট থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসাইন। নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসছে কবে এইসব পাথর? কই থেকে আসছে জানি না ভাই। আইসা সকালে দেখছি এই জায়গায় পাথর, আমরা দেখছি না। সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুমঝাড়ে পাথর আর পাথর, কোথাও মাটি খুঁড়ে, কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ। এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে, তা নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অবশ্য কারো কারো দাবি, রাতের আধারে ফেলে রাখা হয় এসব পাথর। এই যে এগুলো কবে আনছে, কবে এসব পাথর? আমরা কইতে পারি না, আমরা বাড়ি করে থাকি না। এগুলো কবে আসছে শিওর হইতে পারেন ভাই। কারা ফেলাইতে পারে আপনাদের কি মনে হয়? আমরা তো জানি না এইসব, আমরা তো পাথর ব্যবসার লগে জড়িত না। এটা তো রাতের বেলা ফেলাইছে, কেউ দেখছে না, ঘুমের ঘরে আনিয়া কটার সময় ফেলাইছে। লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান। উদ্ধারের পর ভোলাগঞ্জের সাদা পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়, তবে সে গতিও অতি মন্থর। 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র 4 লাখ ঘনফুট, আর পুনঃস্থাপন এখনো 1000 ঘনফুটের ঘরে। কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা? পরিবেশ কর্মীরা বলছেন, এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে। নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে, পাথর প্রতিস্থাপন। আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে। প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না, পাথর আসে কোনো বছর, যেমন 1990 সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল। সো আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বয়ে আনবে কিনা? প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না। এমনকি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ। এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয়, এবং যদি রাখাও যায়
এটা আসলে মানুষের জন্য আরও বিপজ্জনক হয় কিনা, কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না, কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না, এটা সময় লাগবে। সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান, বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ। প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা শ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, সবসময় একরকম পেস দেখা যাবে না। যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার। আমরা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করব, তাদের সাথে আমরা কথা বলবো। তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পে রূপ না নেয় এ ব্যাপারেও সতর্ক করছেন অনেকে। পাথর, মেঘ, পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে। যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের, কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব, নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে? সামনে আসছে এমন সব প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যাও, তবে কমছে শ্রমশক্তি, আর সেখানে নারীর অবস্থান হচ্ছে আরও নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণা বলছে, এক বছরে শ্রমশক্তির বাইরে চলে গেছে 16 লাখেরও বেশি নারী। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন অর্থনীতিবিদরা। অন্তরা সেনের রিপোর্ট। চাকরি না সংসার, আগে কোনটা? এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে চেয়ে তাই ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। আমি মা হয়েছি, আমি দেখেছি যে আমার সাথে সাথে পরিবারের আরও যে মানুষগুলো তারা সেই দায়িত্বটা নিচ্ছেন না। একই সাথে আমি যে সন্তানকে কাজে নিয়ে যাব সেখানেও কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফারজানা রহমানের গল্পটাও কিছুটা এমনই। সুইডেন থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেও শুরু করতে পারেননি কর্মজীবন। সংসারই তার দিনরাতের কর্মযজ্ঞের কেন্দ্র। দুটো বাচ্চা নিয়ে পুরো সংসারটা আমাকে টেক কেয়ার করতে হয়। মনে হয় আমি আমার লাইফটা লিড করছি না। আমি কখনো একজন ওয়াইফের রোল প্লে করছি, কখনো একজন মায়ের রোল প্লে করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 2023 সালের এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি নেয়ার পর 20 থেকে 30% আর কাজে ফিরতে পারেন না। তৈরি পোশাক খাতে এ হার 80%-এর উপরে। কারণ হিসেবে পারিবারিক চাপ, পরিবহন সুবিধার অভাব ও বিরূপ কর্মপরিবেশকে দায়ী করা হয়েছে। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, একজন না একজনকে তো দেখাশোনা করতে হয়। চিলড্রেন, বাচ্চা হওয়ার পরে কাজ করতে গেলে পরিবার থেকে প্রথম বাধা আসে, তুমি বের হইতে পারবে না, তোমার বের হওয়া ঠিক হবে না, একা একা কেন তুমি বের হচ্ছ। এর মধ্যে আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024 সালে শ্রমশক্তির বাইরে চলে গেছে 17,20,000 কর্মক্ষম মানুষ, যার মধ্যে 16,30,000-ই নারী। কৃষি, শিল্প, সেবা সব খাতেই কমেছে নারীর অর্থনৈতিক অবদান। বাড়ছে শিক্ষিত নারী বেকারের হারও। এক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকেই দায়ী করছেন শ্রম অধিকার কর্মীরা। যেই কমিউনিটিতে সে কাজ করবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের যেমন উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, তেমনি রাষ্ট্রের নিজের উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্র তদারকি করবে যে কলকারখানা বা অন্যান্য জায়গায় নারীরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এদিকে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সামাজিক নিরাপত্তাহীনতার কারণেও নারীরা শ্রমশক্তি থেকে বের হয়ে যাচ্ছেন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে, সেটি আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে এই বিষয়ে। সংসারের দায়িত্ব ক্ষেত্রেও হয়তো অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে বেটার দেশের শ্রমশক্তি বাড়াতে এবং বেকারত্ব কমাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত যশোরের ভবদহ। গ্রামের পর গ্রাম পানির নিচে। বর্ষায় ঘরে থাকার আর কোনো উপায় থাকে না। সড়কের পাশে খুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে দিন যাপন করেন বাসিন্দারা। এবারের বর্ষাও সীমাহীন দুর্ভোগ নিয়ে এসেছে ভবদহে। যশোর থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার আলামিন তুষার। আমার পেছনে যশোর আর সামনের দিকে সাতক্ষীরা। এখানে আমরা অবস্থান করছি কেশবপুরে। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুই পাশে
নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়কের দুই পাশ ধরে বিভিন্নভাবে তাঁবুর মতো করে আসলে মানুষজন বসবাস করছেন। পুরোটা সময় জুড়ে তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে হচ্ছে, জীবন শঙ্কার মধ্যে যেতে হচ্ছে। কেননা একদম সড়কের পাশ দিয়ে বড় বড় বাস চলছে, ট্রাক চলছে, বড় বড় লরি পর্যন্ত আমরা চলতে দেখেছি। জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার মধ্যেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই সংখ্যা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়া রান্না বান্না থেকে শুরু করে এখানকার দৈনন্দিন যে কাজ, একদম বাসন কোসন মাজা থেকে শুরু করে সব কিছু তাদের আসলে রাস্তায় করতে হচ্ছে। প্রায় 350 পরিবার কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ বা সরকারি সহায়তা, বেসরকারি কোনো ধরনের সহায়তা কিন্তু আসেনি। অনেকেই কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্যও কিন্তু আমাদেরকে বলছিলেন। কেউ কেউ বলছিলেন কারো হাঁটু পানি, কারো পাতা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। এমন অবস্থায় কিন্তু তাদেরকে বাধ্য হয়ে তাদের জায়গা থেকে বেরিয়ে এসে এখানে অবস্থান নিতে হয়েছে, ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে। যেই দুটি গ্রামের কথা আসলে বলা হচ্ছে, সেই দুটি গ্রামের নাম যদি আমি বলি, একটি হচ্ছে মধ্যকুল, আরেকটি হচ্ছে হাবাসপুর। এই দুই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের বেশিরভাগকে কিন্তু এখানে আসতে হয়েছে। তাদের এই যে অবস্থান, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভবদাহের যারা রয়েছেন তাদেরকে ঠিক কতটা কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। ভবদাহ থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ। গত 7 মাসে ঘটেছে 26টি খুনের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, বিচারে দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয় আর পারিবারিক সম্পর্কের দুর্বলতাই এর মূল কারণ। তবে এমন পরিস্থিতি মোকাবেলায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। গত 10 আগস্ট রংপুরের তারাগঞ্জের বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি। এই ঘটনায় 700 জনকে আসামি করে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। এর 1 সপ্তাহ আগে একই উপজেলায় 13 বছরের এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমার বোনের আজকে বিয়ে, মানে আমরা দিন তারিখ ঠিক করতে যাব, এই সময় তার আগের দিন আমার বাবাকে এরকম করেই হত্যা করা হয়। আমাদের বাচ্চা ওটা, আমরা এটা ন্যায্য বিচার চাই। আমাদের প্রশাসন মানে ওখানে স্পটে ছিল, থাকার পরও তারা আর কি আমাদের নিরাপত্তা দিতে পারেনি। পুলিশের দেয়া তথ্য বলছে চলতি বছরের জুলাই পর্যন্ত রংপুর জেলায় হত্যার ঘটনা ঘটেছে 26টি। আর গত 4 বছরের রাজনীতিক ও পারিবারিক বিরোধ, ছিনতাই সহ নানা কারণে হত্যা হয়েছে 170টি। বিগত 7 মাসে আমাদের জেলায় যে 26টা খুন মামলা হয়েছে, সবগুলাই মোটামুটি আমরা সফল হয়েছি তদন্ত কার্যক্রমে এগিয়ে নিতে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে এ ধরনের ঘটনা সমাজে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, বিচারের দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের দুর্বলতাই এর মূল কারণ। 6 মাস 7 মাস যাবত আমরা উত্তরাঞ্চলে যত ধরনের ঘটনা আমরা দেখেছি আর কি, যত ধরনের অমানবিক ঘটনা দেখেছি, সেটা হতে পারে কোনো সংখ্যালঘুর গ্রামকে আক্রমণ করা। আমার কথা হচ্ছে যদি কেউ অপরাধী হয়ে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে সাজা দিতে হবে। রংপুরে চলতি মাসেই হত্যা মামলা হয়েছে 5টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রংপুরে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। প্রশাসনের অভিযানে কোনো প্রতিষ্ঠান সিলগালা করা হলেও ফের নতুন নামে চালু করা হচ্ছে। বেসরকারি সংগঠন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের তথ্য বলছে চলতি বছরেই ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত 75 জনের। তবে কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতা ও ভুক্তভোগীরা অভিযোগ না দেয়ায় বিচারের আওতায় আসছে না অবৈধ ক্লিনিক মালিকরা। তরিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি বছরের 16 জুন ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া হয় রংপুর নগরীর স্বপ্ন জেনারেল হাসপাতাল। এর 1 মাস পর সেই হাসপাতালটি নামের আগে শুধু নিউ শব্দটি যোগ করে তাদের কার্যক্রম শুরু করে। 28 জুলাই আবারও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে এই প্রতিষ্ঠানটিতে। আমার বাচ্চাটার চোখে সমস্যা শুধু, কিন্তু আমার বাচ্চাটার মারা গেল কেন আমি এটা জানতে চাই শুধু ডাক্তারদের, কিন্তু ডাক্তার আমাকে জবাব দিতে পারলো না।
ভিতরে একটা ডাক্তারও ছিল না, আমরা ডাক্তারকে ফোন দিয়েছি, আসে না। আমি বললাম যে আমার বাচ্চার কি অবস্থা, যখন আমি এই কথা বলছি তখন বলে যে আপনি ঢুকবেন কেন? আমি বললাম আমার বাচ্চার এই অবস্থা খারাপ, আমি কেন ঢুকবো না? মুচলেকা ভঙ্গ করেছে এবং আজকে আমরা ইন্সপেকশনে বা আমাদের সিভিল সার্জন মহোদয় দেখেছেন যে তারা ইতিপূর্বে যে ধরনের অপরাধ করছিল সে ধরনের অপরাধ তারা কন্টিনিউ করছেন। মান রক্ষার কোনো রকম তোয়াক্কা না করেই রংপুরে অবাধে চলছে এ ধরনের 2 শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ফলে প্রতিনিয়ত ভুল চিকিৎসায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা, ঘটছে প্রাণহানি। বেসরকারি সংগঠন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের তথ্য বলছে, চলতি বছরই ভুল চিকিৎসায় রংপুরে মৃত্যু হয়েছে অন্তত 75 জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই সিদ্ধান্তগুলা দ্রুত পরিবর্তন না করে এবং কঠোর না হয়, তাহলে কিন্তু এটার বিকল্প কোনো ব্যবস্থা হবে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতা সহ ভুক্তভোগীরা অভিযোগ না করায় বিচারের আওতায় আসছে না অবৈধ ক্লিনিক মালিকরা। হয়তো আমরা কোনো কারণে একটা ক্লিনিক হয়তো শাস্তিমূলকভাবে বন্ধ করলাম, পরবর্তীতে তারা হয়তো আরেকটা নাম দিয়ে বা উপর মহল থেকে বা ঢাকা থেকে একটা ব্যবস্থা করে নিয়ে আবার হয়তো চালু করছে। আর একটা ব্যাপার হলো যে ডাক্তারদের ব্যাপারে আসলে আমাদের সরাসরি কিছু করার এইভাবে ক্ষমতা থাকে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রংপুরে বৈধ অবৈধ ক্লিনিক, নার্সিংহোম ও প্রাইভেট হাসপাতালের সংখ্যা 252টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রংপুর বিভাগের প্রধান 5টি নদ নদীর 750 কিলোমিটার অংশের মধ্যে 80% ভাঙন ঝুঁকিতে। এর মধ্যে শুধুমাত্র 100 কিলোমিটার অংশে স্থায়ী বাঁধ নির্মাণে ব্যয় করা হচ্ছে প্রায় 2,500 কোটি টাকা। আর ভাঙন রোধে তিস্তায় 200 কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বিশাল অংশ অরক্ষিত থাকায় প্রতি বছর কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে নদী অববাহিকার মানুষ। গবেষকদের মতে ক্ষতি কমাতে সমন্বিত নদী ব্যবস্থাপনার বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্রের বিভিন্ন অংশে। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ব্রহ্মপুত্র ছাড়াও ভাঙন তীব্র হয়েছে গাইবান্ধার করতোয়া ও তিস্তার 21 কিলোমিটার তীর। একই অবস্থা কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্রের। বছরের পর বছর এমন ভাঙনের কবলে নাকাল নদীপাড়ের বাসিন্দারা। ঘর দুয়ার ভাসি গেল, গরু বাছুর ভাসি গেল, ছাগল ভেড়া মরি গেল নদী তরিয়ে। টাইমের মতন বুদ্ধি নাই, জমা জমিন নাই আমার। আমরা চাই এখানে ব্লক দিয়ে স্থায়ীভাবে সরকার যেন কাজ করে, থাকলে আমরা দীর্ঘদিন যাবত এখানে বসতবাড়ি করে থাকতে পারবো। রংপুর বিভাগের 5টি প্রধান নদ নদীর 750 কিলোমিটার অংশের মধ্যে শুধুমাত্র ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার 100 কিলোমিটার অংশে প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে বাকি 650 কিলোমিটার অংশেই রয়েছে ঝুঁকিতে। আর তিস্তায় ভাঙন রোধে নেওয়া হয়েছে 200 কোটি টাকার জিওব্যাগ ডাম্পিং প্রকল্প। গবেষকদের মতে নদী ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া না গেলে ক্ষতি কমানো সম্ভব হবে না। বাঁধ নির্মাণ এবং সংস্কার ছাড়া এই টোটকা চিকিৎসা দিয়ে, এই বালুর বস্তা দিয়ে এই তিস্তা রক্ষা করা যাবে না। আমরা চাই যে একটা নদী ভিত্তিক নয়, নদীর অববাহিকা ভিত্তিক কাজ গড়ে উঠুক, নদীর ব্যবস্থাপনাটা আমরা চাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে অনেকাংশেই ভাঙন রোধ করা সম্ভব হবে। আমাদের একটা প্রকল্পের কাজ চলমান আছে, প্রায় 13 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ আমরা চলমান রাখছি। সেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 15 কিলোমিটার পুনর্কৃতি কাজ চলমান আছে। জেলায় পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্প চলমান ছিল। এর মধ্যে গত অর্থ বছরে একটি প্রকল্প আমরা সমাপ্ত করেছি রৌমারী রাজীবপুর এলাকায়। এর বাইরে যে 3টি চলমান আছে তার আওতায় আমরা 55 কিলোমিটার কাজ বাস্তবায়ন চলছে। বেসরকারি সংগঠন রিভার অ্যান্ড পিপলের গবেষণা বলছে, প্রতি বছর ভাঙন ও প্লাবনে শুধু তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বাসিন্দাদের ক্ষতির পরিমাণ প্রায় 2 লাখ কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 52, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 85%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 51, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগের বায়ুর মান 65, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 89। সিলেট বিভাগে বায়ুর মান 22, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 97%। খুলনা বিভাগের বায়ুর মান 50, এটিও ভালো। বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক।
আর্দ্রতা ৮২। রংপুর বিভাগের বায়ুর মান ৬৯, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮১। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৮%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ২২ আর সবচেয়ে খারাপ রংপুরে ৬৯। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কলার হাট বসেছে দিনাজপুরের ১০ মাইলে। চাষি, ব্যবসায়ী ও পাইকারদের হাক ডাকে সকাল থেকে জমে ওঠে বেচাকেনা। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম রবি দুলাল রয়েছেন ১০ মাইল কলার হাটে, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাঠ জুড়ে সারি সারি সাজানো কলার কাঁদি এবং উত্তরবঙ্গের এটি দ্বিতীয় কলারহাট ১০ মাইল এবং এখানে ভোর থেকেই আপনার যারা কলা উৎপাদনকারী চাষি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহন করে হাটে আপনার কলা নিয়ে আসেন এবং ভোর থেকেই কিন্তু কেনাবেচা এখানে জমজমাট এবং ১১টা পর্যন্ত এই কলার আপনার কেনাবেচা চলে। তারপর যারা আড়তদার এবং পাইকার যারা কলা খরিদ করেন তারা কিন্তু কলাগুলো নিয়ে আপনার বিভিন্ন জায়গায় তারা যান। বিশেষ করে আজকের যে কলার বাজার সেটি তারা বলছেন যে সর্বোচ্চ দামে এটা বিক্রি হচ্ছে। গত কয়েক হাটের চেয়ে আজকের হাটে আপনার প্রতি কলার কাঁদি আপনার ৫৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ ১০০ কলার কাঁদির দাম আপনার ৬০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে এবং কৃষকরাও কিন্তু আপনার কলার দাম বেশ ভালোই পাচ্ছেন। আমরা তারা সন্তোষ প্রকাশ করেছেন যে যদিও এইবার তারা বলছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা হলো কলার উৎপাদন কমেছে, তবে অনেক বেশি কলা কিন্তু আপনার এই বাজারে উঠছে এবং প্রতিদিন এই কলার হাটটি আপনার এখানে বসে এবং দূর দূরান্ত থেকে যারা পাইকার তারা কিন্তু এইখান থেকে কলা নিয়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় তারা পাঠান। বিশেষ করে এখানকার যিনি ইজারাদার মিজানুর রহমান তিনি যে বিষয়টা বলেছেন যে প্রায় ৫১ লক্ষ টাকা দিয়ে তিনি এই হাটটি কিনলো। এখানে হাটের যে অব্যবস্থা, চরম অব্যবস্থা, বিশাল এখানে হাট বসলো, যারা পাইকার আড়তদার যারা আসেন তাদের কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা না থাকায় সমস্যায়, বিশেষ করে যারা ট্রাক নিয়ে বা ট্রাক ড্রাইভাররা আসেন এখানে ট্রাকের মালামাল তারা কিন্তু লোড আনলোড করে এখান থেকে মাল তুলে বিভিন্ন জায়গায় আপনি তারা পাঠান। আবার তারা যেটা বলছেন যে এই হাটটি বাণিজ্যিকভাবে গুরুত্ব শুধু নয়, কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু এই হাটটি আপনার অনেক বেশি কাজ করে। যেহেতু কলা আপনার এখানে লাভজনক হওয়ায় কৃষকরা কিন্তু কলা আবাদে কিন্তু ঝুঁকছে। বিশেষ করে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন দিনাজপুরে এইবার ৪,৫০০ হেক্টর জমিতে এবার কলার আবাদ হয়েছে এবং এখানে সবরি কলা, চম্পা কলা, মালভোগ কলা সব কলা এখানে পাওয়া যায়। তো সাগর কলার এখানে সবচেয়ে বেশি সুখ্যাতি রয়েছে। তো আমার কাছ থেকে ১০ মাইল কলার হাট থেকে সর্বশেষ এই ছিল। সহকর্মী গোলাম নবী দুলাল দিনাজপুরের ১০ মাইল থেকে কলার হাটের সর্বশেষ জানাচ্ছিলেন। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস। এরই মধ্যে গাজায় আক্রমণের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছেন ২৬ ফিলিস্তিনি। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে প্রতিনিয়ত খাদ্য না পেয়ে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। তার উপর প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুধু আবাসস্থল কিংবা বাজারঘাটেই নয়, হামলা চালানো হচ্ছে খাদ্য সহায়তা নিতে যাওয়া ক্ষুধার্তদের উপরও। পাল্টা হামাস ও ইসলামী জিহাদ বাহিনী আলাদাভাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হলে তাদেরকে সরাতে বাধ্য হয় বলে দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে হামাস। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৬০ দিনের যুদ্ধবিরতি থাকবে এবং অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের পথও খোলা থাকবে। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়নের কমিটি গঠন করেছেন। এটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে কাজ করবে। একে সাধারণ নির্বাচনের ও জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে।
অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করে বলেছে গাজায় 5 বছরের কম বয়সী 3,20,000 শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে। নাদিম মারজান, সময় সংবাদ। 6,000-এরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আইন ভঙ্গ, সময়সীমা পার হওয়ার পরও থেকে যাওয়া, এমনকি সন্ত্রাসবাদের সম্পৃক্ততার মতো গুরুতর অপরাধের অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। অভিবাসন কড়াকড়ির অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই অভিবাসী বিতরণে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন তিনি। ধরপাকড়ে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের। এবার 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে 4,000-এর বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে মার্কিন প্রশাসন তুলেছে গুরুতর অভিযোগ। আইন ভঙ্গ, সময়সীমা পার হওয়ার পরেও থেকে যাওয়া, এমনকি সন্ত্রাসবাদে সম্পৃক্ততার কথাও জানায় মার্কিন প্রশাসন। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সবচেয়ে বিতর্কিত অভিযোগ এসেছে তাদের প্রতি। INA 3B আইনের আওতায় প্রায় 200 থেকে 300 ভিসা এ কারণে বাতিল করা হয়েছে। এর আগে চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ বাধ্যতামূলক করা হয়। মার্কিন কর্মকর্তারা এখন খুঁজে দেখছেন কে মার্কিন সংস্কৃতি বা রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৈরী মনোভাব প্রকাশ করছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাজার হাজার ভিসা বাতিল হয়েছে এবং এর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ডেমোক্রেটরা এটিকে বিচার প্রক্রিয়ার উপর আঘাত হিসেবে বর্ণনা করছে। যুক্তরাষ্ট্রে এখনো 2 শতাধিক দেশের 11 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রিটিশ রাজনীতিতে কনজারভেটিভ লেবারের পুরনো খেলার ভেতর নতুন কৌতূহল জাগিয়েছেন জেরেমি করবিন। লেবারের সাবেক প্রধান এবার নামহীন এক নতুন দলের উদ্যোগ নিয়ে আলোড়ন তুলেছেন। এই দল ঘিরেই একদিকে জনতার প্রত্যাশা, অন্যদিকে ক্ষমতাসীনদের অস্বস্তি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। দলের নাম এখনো ঠিক না হলেও আলোচনার কেন্দ্রে জেরেমি করবিন। গেল নির্বাচনে স্বতন্ত্র এমপি হওয়ার পর এবার তার নজর নতুন দল গঠনে। এই রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই জেগেছে তুমুল আগ্রহ, নাড়া দিয়েছে লেবারের ভোট ব্যাংকে। এই দল হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক, ক্যাম্পেইন কার্যক্রম আর উদ্দেশ্যে ভরপুর। শরতের প্রথম সম্মেলনে শান্তি, ন্যায়, সমতা ও আবাসন সংকট নিয়ে নীতির কাঠামো নির্ধারণ হবে। শেষে নাম ঠিক করা হবে, আর নাম যাই হোক না কেন এটি হবে আপনাদেরই দল। করবিন জানান, চলতি বছরের শেষ নাগাদ হবে দলীয় প্রথম সম্মেলন। সেখানে সদস্যরা নির্ধারণ করবেন নতুন দলের দিক নির্দেশনা ও লক্ষ্য। চূড়ান্ত হবে নামও। বিশ্লেষকরা বলছেন, এ দলের উত্থান সরাসরি ভাঙন ধরাতে পারে লেবারের ভোট ব্যাংকে, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় ধরনের অশনি সংকেত। জেরেমি করবিন যেহেতু মুভটা নিয়েছে, সে আরেকটা পার্টি, লেবার পার্টির পুরাটা আইডিওলজি নিয়ে, সোশ্যালিস্ট ধ্যান ধারণার আইডিওলজি নিয়ে সে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে এবং তার পার্টির মেম্বারশিপ 400,000-এর উপরে চলে গেছে। পুরা ইউরোপে কিন্তু বামপন্থী এবং ন্যাশনালিস্ট গ্রুপগুলো খুব শক্তিশালী অবস্থান নিচ্ছে দিন দিন, এবং জেরেমি করবিনের মতো লিডার আসলে আমি মনে করি সমাজকে স্টেবিলাইজ করতে পারবে এই দেশে। মাত্র এক সপ্তাহে 6 লক্ষাধিক মানুষ যুক্ত হয়েছেন করবিনের এই উদ্যোগে। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। সমর্থন দিয়েছেন তরুণ এমপি যারা সুলতানাও। প্রবাসী বাংলাদেশি নেতারাও মত দিয়েছেন করবিনের নতুন এই রাজনৈতিক পরীক্ষার সাফল্য নিয়ে। ব্রিটেনের রাজনীতির ইতিহাস বলছে নতুন রাজনৈতিক দল গঠন কোনো সহজ বিষয় নয়। তারপরেও অনেকে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। তবে জেরেমি করবিনের এই নতুন উদ্যোগ ব্রিটিশ রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলবে সেটি নির্ভর করছে বর্তমান প্রধানমন্ত্রীর সফলতা ও ব্যর্থতার সমীকরণের উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও বিপিএলে স্পট ফিক্সিং বিতর্ক।
বেশ কিছু গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে স্বাধীন তদন্ত কমিটি। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সদস্যের এই কমিটি, আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে সেপ্টেম্বরে। ফিক্সিং ইস্যুতে শিগগিরই কাজ শুরু করবেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের নতুন পরামর্শক অ্যালেক্স মার্শালও। এর মাঝেই সকালে ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন আমিনুল ইসলাম বুলবুল। তাসকিনের মারামারি কাণ্ডের প্রেক্ষিতে শৃঙ্খলার বিষয়ে এশিয়া কাপের আগে দলকে দিক নির্দেশনা দিতে চান বোর্ড সভাপতি। সারা বছরই আলোচনায় বিপিএল, আর সেগুলোর মধ্যে নেতিবাচকই বেশি। বিতর্কমুক্ত থাকতে সামনের আসরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ব্রিটিশ কোম্পানি IMG'র সঙ্গে কথা পাকাপাকি হয়েছে। নতুন করে যখন আশার সঞ্চার হচ্ছিল, তখনই আবার বিতর্কিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফ্র্যাঞ্চাইজি আসরটি ঘিরে স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল-এর ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেন। গত আসরেই 36টি সন্দেহজনক ঘটনা পেয়েছেন তারা। 3টি ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি নাকি নিশ্চিত হয়েছে ওই কমিটি। প্রাথমিক তদন্তে নাম এসেছে 10 থেকে 12 জন ক্রিকেটারেরও। সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজনের নামও নাকি আছে ওই তালিকায়। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও হাতে পায়নি ক্রিকেট বোর্ড। স্বাধীন তদন্ত কমিটি 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। বিপিএল-এর 12তম আসর সামনে রেখে বোর্ডকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে সেখানে, আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে আগামী মাসে। এসবের মাঝে বিসিবির দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে 7 বছর দায়িত্ব পালন করা অ্যালেক্স মার্শাল। কালক্ষেপণ করার সুযোগ নেই তার। ঢাকায় এসেই বসতে হচ্ছে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে। মঙ্গলবার ক্রিকেটারদের সঙ্গেও বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা সিরিজ খেলবে সিলেটে, এরপরই এশিয়া কাপ খেলতে চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। তার আগে খুব একটা সময় পাওয়া যাবে না। ঢাকা ছাড়ার আগেই লিটনদের সঙ্গে বসতে চান বুলবুল। মেগা ইভেন্টের আগে অনুজদের দিক নির্দেশনা দিতে চান সাবেক অধিনায়ক। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি মূল আলোচ্য। কিছুদিন আগে তাসকিনের বন্ধুকে মারধরের ঘটনা গড়ায় থানা পর্যন্ত, যা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় বিসিবি। তাই ক্রিকেটারদের সতর্ক করতে চায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।